তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ন্যায় ও ন্যায়াকার। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে ন্যায় ও ন্যায়াকার। ন্যায় ও ন্যায়াকার আজকে আমাদের নতুন অধ্যায়। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ন্যায় যা, যুক্তিও তাই। তো ন্যায় বলতে আসলে কি বোঝায়? ন্যায় আর্গুমেন্ট, ন্যায়ের সমার্থক শব্দই হচ্ছে যা ন্যায় তাই হচ্ছে যুক্তি। ন্যায় বা যুক্তি কিন্তু আলাদা না। তাহলে যুক্তি, ন্যায়ের সংজ্ঞায় কি বলা হয়েছে? যুক্তি বা ন্যায় হলো, যুক্তি বা ন্যায় হলো এমন বচন সমষ্টি। যুক্তি বা ন্যায় হলো এমন বচন সমষ্টি। যুক্তি বা ন্যায় হলো এমন বচন সমষ্টি যেখানে যেখানে একটি বচনের সত্যতা, যেখানে একটি বচনের সত্যতা, যেখানে কি হয়, একটি বচনের সত্যতা এক বা একাধিক, এক বা একাধিক বচনের সত্যতার উপর, সত্যতার উপর কি করে, নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ বলো। গত চ্যাপ্টারের গত চ্যাপ্টারের একটা হ্যান্ড নোট আপনার দেওয়ার কথা ছিল, ওইটা করে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিন ওটা গ্রুপে। ওটা একসাথে একসাথে দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো। হুম। আচ্ছা। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। বৃষ্টি হয়েছে, অতএব মাটি ভিজেছে। হুম। আর এটাকে যদি আমরা প্রতিকায়িত ভাবে লিখি, এ এমপ্লাইজ বি, এ অতএব বি। তো আমরা এখন একটু বোঝাই যুক্তিটা কি। যুক্তিবিদ্যা পড়ছো, যুক্তি তো বুঝতে হবে। যুক্তি বা ন্যায় হলো এমন বচন সমষ্টি, বচন বা এমন এমন বচন সমষ্টি। এমন সমষ্টি লিখলাম কেন? এমন বচন সমষ্টি, এমন বচন সমষ্টি। যুক্তি বা ন্যায় হলো, যুক্তি বা ন্যায় হলো এমন বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর একটি বচনের সত্যতার উপর নির্ভর করে, তাকে আমরা যুক্তি বলি। এটা আরভিং মার্মার কপির সংজ্ঞা। এছাড়াও আরো আর একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটি হচ্ছে উম অনুমানকে যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলে। আবার আমরা বলতে পারি উম, অনুমানটা কি? অনুমান হচ্ছে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তে যখন আমরা উপনীত হই তখন তাকে কি বলা হয়? অনুমান বলে। যেমন তোমার বাড়ির সামনের একটা বিল্ডিং এর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তো সেখান থেকে ধোঁয়া দেখে তুমি একটা ও, কিছু সিদ্ধান্ত নিলে যে সিদ্ধান্তে উপনীত হলে যে ওই বিল্ডিং এ আগুন লেগেছে। তোমার জানা বিষয় ছিল ধোঁয়া, তুমি কিন্তু আগুন দেখোনি, বাট তুমি ওই ধোঁয়া দেখে আগুনটার সিদ্ধান্ত নিয়েছো। তাহলে এখানে জ্ঞাত বা জানা বিষয়টি ছিল ধোঁয়া, আর অজ্ঞাত বিষয় হচ্ছে আগুন। তো এই যে তোমার একটা জানা বিষয় থেকে আর একটা অজানা বিষয় সম্বন্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়, এটাকে যুক্তিবিদ্যায় অনুমান বলা হয়। আর অনুমানকে যখন আমরা ভাষার মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে যুক্তি বলি। তো প্রতীকী যুক্তিবিদ্যা, আরভিং মার্মার কফি বলেছেন, যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা বলা হয় যুক্তি। তো আমরা এই লাইনটা একটু বিশ্লেষণ করি। এইটা এইটা একটা বচন যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। যদি বৃষ্টি হয় তবে মাটি
ভিজবে, এটা একটা বচন। বৃষ্টি হয়েছে, মাটি ভিজেছে, এইটা কিন্তু, এই মাটি ভিজেছে এইটা কিন্তু সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটা সত্যি হবে কখন? যদি আসলে বৃষ্টি হলে মাটি ভেজে, এই যে বক্তব্যটা বাস্তবেও যদি সত্যি হয় যে বৃষ্টি হলেই মাটি ভেজে, এই উক্তিটা যদি সত্য হয়, আবার সত্যিকার অর্থে যদি প্রকৃতিতে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, বাইরে যদি বৃষ্টি ঘটে থাকে, হয়ে থাকে, তাহলেই কি হবে? মাটি ভিজেছে, এই বছর এই সিদ্ধান্তটি সত্য হবে। বাট যদি এমনটি হতো যে মাটি বৃষ্টি হয় মাটি ভিজবে, এটা সত্য, কিন্তু বৃষ্টি হয়েছে এটা মিথ্যা, বৃষ্টি হয় নাই, তাহলে কিন্তু কি, মাটি ভিজেছে বললে সেটা কিন্তু আমার এই সিদ্ধান্তটা ঠিক হতো না। কারণ আমার কথা হচ্ছে যে এই বৃষ্টি হওয়া এই সিদ্ধান্তটি তখনই ঠিক হবে যদি এর অন্তর্গত, এই যুক্তির অন্তর্গত আশ্রয় বচনগুলো যদি সবগুলো সত্যি হয়। আসলে বৃষ্টি হলে মাটি ভিজবে এই কথাটা যদি সত্যিকার অর্থে বাস্তব হয়ে থাকে, এবং বৃষ্টি হয়েছে যদি প্রকৃতিতে, যদি বাইরে বৃষ্টি হয়ে থাকে, তখনই যদি আমরা বলি যে মাটি ভিজেছে, তাহলে এই যুক্তিটি বৈধ হবে। তার মানে একটা বৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হওয়ার জন্য এর অন্তর্গত এই আশ্রয় বচনগুলো নির্ভর করছে। আর এই কারণে এইটাকে আমরা, এই সম্পূর্ণ এইটাকে আমরা একটা কি বলতে পারবো? যুক্তি বলতে পারবো। কেন যুক্তি বলতে পারবো? কারণ এখানে একটি, এই মাটি ভিজেছে এই বচনের সত্যতা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করছে, এই অর্থে আমরা যুক্তি বলতে পারি। আবার আমি বলেছি যে অনুমানকে যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলে। তো এ জানে যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, শুধু জানে বৃষ্টি হয়েছে। এখন মাটি ভিজেছে বা মাটি যে কর্দমাক্ত হয়েছে এটা কিন্তু অজানা বিষয়, শুধু জানে যে বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি হওয়া থেকে অজানা বিষয় যে মাটি ভিজেছে বা মাটি কর্দমাক্ত হয়েছে, এটা কিন্তু একটা অজানা বিষয়, আননোন জিনিস, এটা সম্পর্কে সে সিদ্ধান্ত নিয়েছে। তো এই অর্থে আমরা তাকে যুক্তি বলতে পারি। আর যুক্তি বা ন্যায় হচ্ছে একই জিনিস, যা ন্যায় তাই যুক্তি, যা যুক্তি তাই ন্যায়। ইংরেজিতে যুক্তিকে বড় হাতের অক্ষরে লেখা হয়। ইংরেজিতে যুক্তি কি করা হয়? যুক্তি যে যে আমরা যে যুক্তি প্রকাশ করি, যুক্তিকে প্রকাশ করার জন্য যে আশ্রয় বচনগুলো প্রয়োজন হয়, হুম, তো যুক্তিকে প্রতিকায়িত করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে। যুক্তিকে আমরা কি করব? যুক্তিকে যখন আমরা প্রতিকায়িত করব, যুক্তিকে প্রতিকায়িত করা হয় ইংরেজি, যুক্তিকে প্রতিকায়িত করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে, ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে। তাহলে যুক্তির কনসেপ্ট আমার আশা করা যায়। ইংরেজি বড় হাতের অক্ষর যদি কোনগুলো আমি যদি বলি, এ, বি, সি, টি, ই, এফ, এইগুলো হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষর। হ্যাঁ, এখন ন্যায়াকার ন্যায়াকার কি? হ্যাঁ, ন্যায়াকার কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ন্যায়াকার, এগুলো কি সবার লেখা হয়েছে? এগুলো কি সবার লেখা হয়েছে? হুম। হ্যাঁ জি স্যার। স্যার। স্যার একটু, হ্যাঁ, স্যার একটা একটু ওয়েট করেন। একটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে এ করতে লাগ, স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপরে আমি লেখা শুরু করি। নিয়েছো? স্ক্রিনশটটা নিয়ে নাও। হয়েছে লেখা? হ্যাঁ, মুছে দেন স্যার। হুম। এখন ন্যায়াকারটা কি? ন্যায়াকার বা যুক্তির আকার।
ন্যায়াকার বা যুক্তির আকার। তো ন্যায়াকার বা যুক্তির আকারটা কি? ন্যায়াকার বা যুক্তির আকার হচ্ছে উম একই রকম, একই রকম অনির্দিষ্ট সংখ্যক, একই রকম অনির্দিষ্ট সংখ্যক, একই রকম অনির্দিষ্ট সংখ্যক ন্যায় বা যুক্তির আকারকে ন্যায়াকার বলে। হুম। তো এখানে যেমন ধরো একটা ন্যায়াকার হচ্ছে, যেমন আমাদের এই এ এমপ্লাইজ বি, এ যদি সত্য হয় তবে বি সত্য হবে, যদি এ আসে তবে বি আসবে, এ এসেছে অতএব বি সত্যি হবে। আবার আমি যদি বলি যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজবে। আমি বললাম যে যদি যদি বাংলাদেশ হচ্ছে সেমিফাইনাল জেতে তবে ফাইনাল খেলবে, বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে অতএব বাংলাদেশ ফাইনাল খেলবে। এরকম একই একই রকম প্যাটার্ন, যে যদি পূর্বক সত্য হয় তাহলে কি হবে? অনুক সত্য হবে, যদি পূর্বক সত্য হয় তবে অনুক সত্য হবে, যদি পূর্বক সত্য হয় অনুক সত্য হবে। এদের একটা কমন একটা, এইগুলো তো হচ্ছে যুক্তি, যেহেতু এটা বড় হাতের অক্ষর, এদের একটা কমন একটা জিনিস হচ্ছে পি এমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। এটা হচ্ছে এদের সবার কমন একটা ফর্ম, একটা নির্দিষ্ট একটা ফর্ম, মানে এইরকম অনির্দিষ্ট সংখ্যক কত রকম, যদি আমি লিখলাম যদি হচ্ছে এই যে দেখো এইরকম হাজার হাজার লাখ লাখ যুক্তি লেখা যাবে, এই প্রত্যেকটা যুক্তির একটা কমন একটা ফরম্যাট হচ্ছে এইটা, এইটা হচ্ছে কমন ফর্ম। এরকম অনির্দিষ্ট সংখ্যক যুক্তির একটা কমন ফর্ম হচ্ছে পি এমপ্লয়িজ কিউ, পি অতএব কিউ। তাহলে এইটাই হচ্ছে ন্যায়াকার। ন্যায়াকারকে আমরা বলতে পারি একটা সাচ। সাচ মানে হচ্ছে একটা শেপ, ওই শেপ অনুযায়ী যদি আমি বচন বর্ণ সংস্থান করি তাহলে সেটা একটা বৈধ যুক্তিতে পরিণত হতে পারে। যেমন আমি আবার লিখলাম যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, এখন মাটি ভেজে নাই অতএব বৃষ্টিও হয় নাই। আবার আমি যদি বলি যে যদি ভাত খাও তবে পেট ভরবে, পেট ভরে নাই অতএব তুমি ভাতও খাও নাই। হ্যাঁ। তারপরে আমরা যদি বলি যে বাংলাদেশ সেমিফাইনাল জিতলে ফাইনাল জিতবে, এখন বাংলাদেশ ফাইনাল খেলে নাই অতএব বাংলাদেশ সেমিফাইনালও জেতে নাই। তো এইরকম অসংখ্য যুক্তি আছে, এরকম অসংখ্য যুক্তি দেওয়া যায়। এই যুক্তিগুলোর আবার সাধারণ ফরম্যাট হচ্ছে পি এমপ্লাইজ কিউ, নেগেশন কিউ অতএব নেগেশন পি। এই এই যে যুক্তিগুলো, এই যুক্তিগুলোর একটা কমন ফরম্যাট আছে, এই সূত্র, এই ফরম্যাট হচ্ছে এই ফরম্যাট মেনটেন করে যদি আমরা এখানে এই ন্যায় আকারের ফরম্যাট অনুসরণ করে যদি আমরা বচন বর্ণগুলো বসাই তাহলে আমার যুক্তিটি বৈধ হবে। এটা অনেকটা ইংরেজি, অনেকটা ইংরেজি যে ইয়ে আছে, যেমন ইংরেজিতে কি রয়েছে, ইংরেজিতে ধরো বিভিন্ন সূত্র আছে, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই এ প্লাস বি এর জায়গায় এটা হচ্ছে একটা সূত্র, একটা কমন একটা সূত্র, বর্গের একটা সূত্র হচ্ছে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই বর্গের সূত্র অনুযায়ী যদি আমরা এখানে এম প্লাস এন বসাই, হোল স্কোয়ারের মান নির্ণয় করতে যাই, তাহলে আমরা কিন্তু এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার, তার মানে এরকম অসংখ্য যে ইয়ে আছে তাদের একটা কমন একটা সাধারণ সার্বিক রূপ হচ্ছে এইটা। ঠিক তেমন ভাবে বিভিন্ন যে যুক্তি আছে সেই যুক্তিগুলোর কিন্তু এক একটা যুক্তির একটা সার্বিক রূপ মেনটেন করে, যেমন এই উপরের যুক্তিগুলো এইটা মেনটেন করেছে, আবার নিচের এই যুক্তিগুলো এই ফরম্যাট এই রূপ মেনটেন করেছে। সেজন্য বলা হচ্ছে একই রকম অনির্দিষ্ট সংখ্যক, এরকম অনির্দিষ্ট সংখ্যক অনেক যুক্তি দেওয়া যাবে। এদের যে একটা সাধারণ যে আকার যুক্তির, যে ন্যায় বা যুক্তির, এই যে ন্যায়, এই একটা ন্যায়, এই একটা ন্যায়, এরকম আমরা হাজার হাজার যুক্তি দিতে পারবো। এই ন্যায় বা যুক্তির একটা আকার,
একটা সাধারণ আকার বা রূপ হচ্ছে এইটা, এই এইটাকেই কি বলা হয়, এটাকে ন্যায়াকার বলা হয়। তাই বলা হচ্ছে একই রকম অনির্দিষ্ট সংখ্যক ন্যায় বা যুক্তির আকারকে আমরা কি বলছি, ন্যায়াকার বলছি। তো এই ন্যায়াকারটা শুধুমাত্র কিন্তু জাস্ট একটা রূপ। এখানে ন্যায়াকার কিন্তু কোনো ব্যক্তি বস্তু বা দ্রব্যকে, দ্রব্য বিশেষকে বোঝায় না, এটি একটা ফরম্যাট, একটা সূত্র। হ্যাঁ, কিন্তু যুক্তি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে ন্যায় কি, যুক্তি কি? ন্যায় জিনিসটা কি? একই রকম অনির্দিষ্ট যে অনেক যুক্তি আছে, সেই যুক্তির একটা সাধারণ রূপকে কি বলা হয়, সাধারণ রূপ বা সাধারণ আকারকে আমরা বলবো হচ্ছে ন্যায়াকার। এখন ন্যায় এবং ন্যায়াকারের মধ্যে আবার কিছু পার্থক্য আছে। ন্যায় যেমন বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য ছিল, ঠিক তেমন ভাবে ন্যায় ও ন্যায়াকারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কি, সেই পার্থক্যগুলো কি সেটা হচ্ছে আহ সেই পার্থক্যগুলো যদি আমরা লিখি, যে ন্যায় আর ন্যায়াকারের মধ্যে যে পার্থক্যটা, দেখো, ন্যায়টা, ন্যায় এটা সংজ্ঞাগত পার্থক্য। যখন আমরা বলি প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে যখন একটি বচনের সত্যতা, যখন একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের, এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে, তখন তাকে ন্যায় বা যুক্তি বলে। তখন তাকে ন্যায় বা যুক্তি বলে। আর ন্যায়াকার কাকে বলে? ন্যায়াকার কাকে বলে? একই রকম অনির্দিষ্ট একই সংখ্যক, রকম অনির্দিষ্ট সংখ্যক ন্যায় বা যুক্তির আকারকে ন্যায়কার বলে। একই রকম অনির্দিষ্ট সংখ্যক ন্যায় বা যুক্তির আকারকে কি বলে? ন্যায় বা যুক্তির আকারকে ন্যায়াকার বলে। আচ্ছা, 2 নম্বর পার্থক্য হচ্ছে ন্যায় বা যুক্তি ইংরেজি কোন হাতের অক্ষর দ্বারা প্রতিকায়িত করা হয়? ইংরেজি ন্যায় বড় বা হাতের। বড় হাতের যুক্তিকে ইংরেজি, বড় হাতের অক্ষর ধরে। ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রতিকায়িত করা হয়। ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রতিকায়িত করা হয়। ন্যায়াগারকে কিভাবে প্রতিকায়িত করা হয়? ন্যায়াগারকে ইংরেজি, তাহলে বিপরীতটা হবে, ন্যায়াগারকে ইংরেজি ছোট হাতের, ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা, ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা প্রতিকায়িত করা হয়। এই পর্যন্ত কি সবাই লিখেছ? যে আমরা বুঝলাম, ওটা তো সংজ্ঞা তো আমরা বলেছি আগে, যে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে, তখন ন্যায় বা যুক্তি বলে। আর যখন একই রকম অনির্দিষ্ট সংখ্যক ন্যায় বা যুক্তি সাধারণ আকারকে কি বলবো, সাধারণ আকারকে ন্যায়াকার বলবো। ন্যায় বা যুক্তিকে ইংরেজি বড় বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রতিকায়িত করা হয়, আর এটাকে ছোট হাতের, ও ন্যায়াকারকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রতিকায়িত করা হয়। লেখা হয়েছে তোমাদের এটা? না স্যার। স্ক্রিনশট দাও। স্যার 1 মিনিট। নাজনীন এখন সুস্থ হয়েছো, নাজনীন? স্যার হাফ সুস্থ হয়েছে। আচ্ছা, হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
স্যার মুছে দেন। মোছা লাগবে না, এমনিতেই এখন এটা শেষ হয়ে যাবে, টাইম শেষ হয়ে গেছে।